আমন্ত্রণ সন্ধ্যায় বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়। এ সময় পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা হয়। জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করাই ছিল বিগত 5 মাসের সরকারের সফলতা, এমন দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র মাহাদি আমিন বলেন, সরকারের 150 দিনে সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে। তিনি বলেন, নির্দিষ্ট কোনো দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথেই আলোচনা করছে সরকার। এছাড়া অভিযোগের সত্যতা পেলে মন্ত্রী বা এমপি কিংবা সরকারি কর্মকর্তা কাউকে ছাড় না দেওয়ার সরকারের অঙ্গীকারের কথা পূর্ণ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। বিএনপি সরকারের 5 মাস নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্রিফিং। একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়। মুখপাত্র মাহাদি আমিন বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন আর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মাত্র 150 দিনে নিরপেক্ষতা এবং মানুষের আস্থা অর্জন করা গেছে। এ সময়ের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করেছে সরকার। যে নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব এবং সেই প্রক্রিয়াই চলমান রয়েছে। 5 মাসের সরকারে আমরা দেখেছি একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে অর্জনগুলো রয়েছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য যে সমন্বিত কার্যক্রম, সেটিকে পাথেয় করে আমরা ইতিবাচকভাবে সামনের দিকে আগাতে চাই। সরকারের মধ্যে যদি কেউ অপরাধ করে সেটা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে বলেও অভিযোগ তার। বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনে তো উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দাবি, কথায় নয় কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। আপনারা যার যা ইচ্ছা যে দল করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় মেনে নেওয়া না হলে ঢাকায় মহাসমাবেশ করবে 11 দলীয় জোট। বরিশালে এমন হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের মানুষ 19 বছর নির্যাতনের শিকার হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, প্রধানমন্ত্রীর মুখে মধু আর অন্তরে ছলনা। বলেন, এখনো হরতাল দেয়া না হলেও এমন কর্মসূচির প্রস্তুতি রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বরিশালে দুপুর 2টায় শুরু হয় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এর আগে পূর্ণ সমাবেশস্থল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন 11 দলের নেতাকর্মীরা। শুরুতেই বক্তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। সর্বশেষ আমাদের ঢাকায় বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তার অন্তরে ভিন্ন। সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। বিকেল 3:30টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে, কিন্তু মানুষ ফেসিবাদের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। মানুষ ফেসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফেসিবাদকে
বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফেসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না, আপনারা ডামি ফেসিবাদ হতে পারবেন। আসল ফেসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই, ডামি ফেসিবাদ আবার কিসের? 11 দলের সিলেট বিভাগীয় সমাবেশের আগে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজধানী ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াতের আমির। সাবধান, ঢোকার পথে পা বাড়াবেন না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70% রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। বক্তারা দক্ষিণাঞ্চলের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক, রেল লাইন, ভোলা বরিশাল সেতুর দাবি জানান। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ফাইনালের মহারণে নামার আগে মেসিকে নিয়ে এক ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দিলেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। অতীতে মাত্র 15 মিনিটে মেসির 4 গোল হজম করার গল্প শোনালেও তাকে এক বিন্দু ছাড় না দেওয়ার হুঙ্কার দিলেন স্প্যানিশ বস। তবে আর্জেন্টিনার ডার্টি গেমের সমালোচনা উড়িয়ে দিয়ে স্ক্যালোনির দলের প্রতি অগাধ শ্রদ্ধাও ঝরল ফুয়েন্তের কণ্ঠে। শেষের ঘণ্টা বাজছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের। মাঠে লড়াই শুরুর আগেই চলছে নানা স্নায়ুযুদ্ধ। তবে এই শিরোপার মহারণের আগেই লিওনেল মেসিকে নিয়ে এক চরম সত্য ঘটনা মনে করিয়ে দিলেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। ঘটনাটি তখনকার, যখন ফুয়েন্তে ছিলেন সেভিয়ার যুব দলের কোচ। বার্সেলোনার যুব দলের বিপক্ষে ম্যাচ। কোচের কানে আগেই এসেছিল এক জাদুকর লিওনেল মেসির নাম। সেই মেসিকে আটকাতে ম্যান টু ম্যান মার্কিং স্ট্র্যাটেজিতে নেমেছিল কোচ। ম্যাচের 70 মিনিট পর্যন্ত স্কোর লাইন 0-0। কোচের ট্যাকটিক্স সফল। কিন্তু এরপরই ঘটল আসল টুইস্ট। মেসিকে যে ডিফেন্ডার মার্কে রেখেছিলেন তিনি খেয়ে বসলেন একটা হলুদ কার্ড। লাল কার্ডের ভয়ে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। আর ঠিক তখনই শুরু হলো মেসির আসল তাণ্ডব। পরের মাত্র 15 মিনিটে মেসি একাই সেভিয়ার জালে ঢুকিয়ে দিলেন 4টি গোল। এবারও ফাইনালের প্রতিপক্ষ সেই মেসি, যাকে নিয়ে বেশ সতর্ক থাকবেন স্পেনের কোচ। এর মানে কি আমরা ফাইনালে মেসিকে ম্যান টু ম্যান মার্ক করব? কখনোই না। কিন্তু তাকে নিয়ে কি আমরা সতর্ক থাকব? বিন্দু পরিমাণ সুযোগ পেলে সে মাঠে কি করতে পারে তা আমরা সবাই জানি। তবে ওদেরও আমাদের খেলোয়াড়দের নিয়ে ভয় থাকতে হবে। চলতি বিশ্বকাপে রেফারিং ও ভিএআর নিয়ে হয়েছে নানা সমালোচনা। স্প্যানিশ বসের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল এক বিতর্কিত প্রশ্ন। আর্জেন্টিনা নাকি ডার্টি গেম খেলছে, ছলে বলে কৌশলে ম্যাচ জেতাই নাকি তাদের কাজ। কিন্তু এই জঘন্য দাবি উড়িয়ে দিলেন স্পেনের মাস্টারমাইন্ড। দয়া করে এইসব পাগলামো কথা বলা বন্ধ করুন। যে দলটা ব্যাক টু ব্যাক কোপা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, ফিনালিসিমা জয়ী, ইতিহাসে এমন কীর্তি কেউ দেখায়নি। স্কালোনির এই দলের প্রতি আমার কেবলই অগাধ শ্রদ্ধা। পরিষ্কার বার্তা স্প্যানিশ বসের। মাঠের বাইরে যতই বিতর্ক থাক, মাঠের লড়াইয়ে বিশ্বজয়ীদের এক চুল ছাড় দিতে নারাজ স্প্যানিশ জায়ান্টরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা 9 ফুটবলার। এবারের ফাইনাল শুধু 2 দেশের নয়, লা মাসিয়ার 2 প্রজন্মের মহারণ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া। আর্জেন্টিনার হয়ে খেলবেন লিওনেল মেসি, আর স্পেনের হয়ে থাকছেন লামিন ইয়ামাল, পাও কুবার্সি, দানি ওলমো, এরিক গার্সিয়া, এলেক্স গ্রিমালদো, মার্ক কুকুরিয়া ও ভিক্টর মুনিওজ। যে দলে বিশ্বকাপ জিতুক শিরোপা উঠবে অন্তত একজন লা মাসিয়া গ্র্যাজুয়েটের হাতেই। ভূ রাজনীতি, অর্থনীতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কে চীনকে নিরাপদভাবে বাংলাদেশ, এই মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রয়োজনে বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক। আর চীনের রাষ্ট্রদূত বলেন, দুদেশের নেতাদের সাম্প্রতিক সিদ্ধান্ত আগামী 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতা দিতে দেশটির আগ্রহের কথা পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। দীর্ঘদিন পর আবারও সক্রিয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাজধানীর একটি হোটেলে ছিল সেমিনার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুদেশের সম্পর্কের মাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। Our president is also looking forward with his leadership. The new Bangladesh will also embrace a new future in terms of China cooperation, China-Bangladesh cooperation, economic corridor. It is an open new chapter in terms of China-Bangladesh cooperation. We are trying to chart out new connectivity route between Bangladesh and China through Myanmar. So any country who want to join with us, they are welcome to be part of it. বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। Geopolitics is not very important for us. Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe, we export manpower to Middle East and Malaysia, and we earned our remittance from Middle East and Malaysia. So this is the structure. On that basis we will decide our all diplomatic relations. And thanks to Chinese government that they understand very properly, and that's why they are one of the closest friend of us. শুধু ব্যবসা বাণিজ্য নয়, ভূ রাজনীতিতেও বেইজিংকে পাশে চায় ঢাকা, এমন আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ বাধ্য হয়ে চীনের দিকে ঝুঁকে পড়েছে। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। সমস্যা বলছে যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, আমরা একটু নিরাপদ বোধ করি এবং চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের অবশ্যই সেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। সম্পর্ক এগিয়ে নিতে চীনকে বিভিন্ন খাতে বাংলাদেশে প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে দিতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিপুল জনসংখ্যা চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে, রোগীরা দেশের বাইরে যেন না যায় তার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কর্মশালায় এই কথা বলেন তিনি। রিজভী বলেন, যেখানে মানুষের বাঁচা মরার প্রশ্ন, সেখানে রাজনীতি গুরুত্ব পেতে পারে না। শুধুমাত্র রাজনীতির কারণে চিকিৎসকদের বিবেচনা করা যাবে না বলে জানান রিজভী। চিকিৎসকদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। এ সময় তিনি বলেন, চিকিৎসা খাতে যে ঘাটতি আছে সেসব পূরণ করতে পারলে নিশ্চিত করা যাবে। আমাদের মাঠ পর্যায়ে তৃণমূলের অসুস্থ রোগীরা তারা যাতে একজন ভিআইপি যে ট্রিটমেন্টটা পায়, সেই ট্রিটমেন্টটা না পেলেও কাছাকাছি যদি কোনো ট্রিটমেন্ট পায়, তাহলে আপনার এখন যত মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায় তার 2/3 যাবে না। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের। এর মধ্যে নরসিংদীতে পিকআপ ভ্যান চাপায় নিহত হয়েছে 2 এইচএসসি পরীক্ষার্থী। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এইচএসসি পরীক্ষার হল থেকে বেরিয়ে আনন্দের সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল 2 বন্ধু স্বাধীন ও নাফিস। কয়েক মুহূর্তের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিভে গেল তাদের জীবনের আলো। স্থানীয়রা জানায়, নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল স্বাধীন ও নাফিসের। শনিবার দুপুরে মার্কেটিং পরীক্ষা শেষে মোটরসাইকেলে নরসিংদী সদরে বাড়ি ফিরছিল তারা। বাজনাবো এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। সাথে সাথে সড়কে ছিটকে পড়ে মৃত্যু হয় 2 বন্ধুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরীক্ষা দিতে আসছিল শিবপুরে আর কি, শিবপুর লাল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ে। তো ওইখান থেকে যাওয়ার পথে ভাজনাবরে অ্যাক্সিডেন্ট করে আর কি, যে মুরগি বহন যে গাড়ি আছে ওইটার সাথে আর কি, ওইখানেই মারা যায়। ঘটনাস্থলেই নাফিস এবং স্বাধীন মৃত্যুবরণ করে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে
পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল আটক আছে। নীলফামারী কিশোরগঞ্জের শালটিবাড়ি এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেছে এক শিশুসহ দুজনের। স্থানীয়রা জানায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে 16 জন বরযাত্রী নিয়ে খুগিপাড়া থেকে বন্দরপাড়ায় ফিরছিল মাইক্রোবাসটি। শালটিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় দুজন, পরে আহত অন্তত 12 জনকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শেরপুরের নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় যাত্রী সহ এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় নালিতাবাড়ি শহর থেকে অটোরিকশায় পাঁচগাঁওয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন শহীদুল ইসলাম। চেল্লাখালী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শহীদুল ও চালক কামরুলের। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক কৃষি কর্মকর্তার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, এতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, এমন মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। বলেন, পুঁজিবাজারে ঝুঁকি থাকলেও এর হাল ধরতে হবে। আর এ খাতে বিদেশি বিনিয়োগে জোর দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের পুঁজিবাজার দীর্ঘ 2 দশকে কাঙ্ক্ষিত গতি পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে কারসাজির কারণে বিনিয়োগকারীর সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে আসে। নতুন সরকার গঠনের পর স্থবির থাকা পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এফডিসিতে পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির তাগিদ দেন সংগঠনটির চেয়ারম্যান। দেশের পুঁজিবাজারকে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে আস্থায় ফিরিয়ে আনতে হবে। বিগত সরকারের সময় জবাবদিহিতা না থাকায় শেয়ার বাজার ধ্বংস হয়। এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। রাজনৈতিক আনুকূল্য নয়, অভিজ্ঞতা বিবেচনায় গঠন করা হয় বিএসইসি। এতে ফিরতে শুরু করেছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিতর্কিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। একাধিকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছে যে পুঁজিবাজার হচ্ছে আমাদের একটা যা আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। আগে যা সুশাসন ছিল না, আমাদের ফিরিয়ে আনতে হবে। ওনাদের অঙ্গীকারের কোনো কমতি নাই। আমি আপনাকে অঙ্গীকার করছি যে আপনাকে আমরা দিয়ে রাখবো, আপনি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ফেস করবেন না। সরকারের নানামুখী তৎপরতায় আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই পুরোপুরি তেজি ভাব চলে আসবে শেয়ার বাজারে, এমন প্রত্যাশা বিএসইসি চেয়ারম্যানের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধিতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সরকারের অন্দরমহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বেসরকারি চাকুরিজীবীদের কি হবে? প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি মানুষের বেতন নির্ধারণ এবং সমন্বয়ের দিকে নেই নজর। ফলে মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বেঁচে থাকাই কঠিন। বিশ্লেষকরা বলছেন, টেকসই উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ব্যক্তিখাতের কর্মীদের যথাসময়ে বেতন ভাতা বৃদ্ধি করা জরুরি। রিমন রহমানের রিপোর্ট। প্রতি মুহূর্তে আছে অঙ্গ হারানোর ঝুঁকি, কিন্তু সবকিছু তুচ্ছ ভেবেই বেঁচে থাকার জন্য কর্মে মনোযোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কর্মস্থলে শ্রম বিক্রি করেন এক একজন শ্রমিক। ঝুঁকি বিবেচনায় কি মেলে পারিশ্রমিক? জীবনের মায়া তুচ্ছ করে হাড় ভাঙা খাটনির পরও দেয়া হয় না প্রাপ্য। চলনা সংসার পূরণ হয় না ন্যূনতম চাহিদা। একটু বাড়া দিলে, একটু সোনজরে তাকাইলে বউ বাচ্চা লয়ে চলতে পারি, কিস্তিতে উঠে চলতে হয়। বড় করে কিস্তি একটা শেষ করতে পারে না, আরেকটা লওয়া লাগে। চলা যায় না, যে আমি 12-13 হাজার টাকায় আমি হয় না কিছু। এই কর্মে নিয়োজিত এক একজন শ্রমিক দিনভিত্তিক মজুরি পাচ্ছেন 400 থেকে 600 টাকা। অথচ সমিল শিল্পে কর্মরত মিস্ত্রি বা অপারেটরের দিনভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে 1075 টাকা। 2021 সালে গেজেট করে এই বেতন নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। প্রাতিষ্ঠানিক খাতের মধ্যে টেকসই ও সুশৃঙ্খল খাত তৈরি পোশাক শিল্প। এই খাতই নিশ্চিত করেছে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান। কিন্তু বেতন এবং সুবিধা দেয়া নিয়ে আছে নানা অভিযোগ। পে কমিশন বেড়ে যায়, তাহলে শ্রমিকের আর কোনো উপায় থাকবে না, তারা রাস্তায় নামবি। কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখন আপনি বাজারে গেছেন 2000 টাকা পকেট নিয়ে, আমি যাবো 500 টাকা নিয়ে। তাহলে এই যে বৈষম্য, একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ কমিশন করা দরকার।
এবং তার একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার। অন্যতম প্রাতিষ্ঠানিক খাত চামড়া শিল্প। প্রক্রিয়াকরণের নানা ধাপে আছে ঝুঁকি, কিন্তু ন্যায্য পাওনা দেবার ক্ষেত্রে আছে উদাসীনতা। এই খাতে কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধিতে নেই নজর। 2014 সালের নভেম্বরে এই খাতের জন্য যে ন্যূনতম বেতন নির্ধারণ হয় তা কার্যকর করা হয়নি, ফলে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল শ্রমিকরা। সর্বনিম্ন মজুরিটা কিন্তু আমরা অলরেডি কনফার্ম করছি, তো বাকিটা আমাদের এটা হচ্ছে যে এখন ইমপ্লিমেন্টেশন 50% বা তার একটু বেশি ট্যানারি কিন্তু এই যে নিম্নতম মজুরিটা বাস্তবায়ন করতেছে। বাকি ট্যানারিগুলি এখনো সেই সাইকেলের ভিতরে আসে নাই, তবে আমরা এই বছর চেষ্টা করতেছি উইদিন দিস ইয়ার অর নেক্সট ইয়ার। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 20 লাখ। বৃদ্ধি করা হচ্ছে তাদের বেতন ও সুবিধা, কিন্তু মোট 7 কোটির বেশি শ্রমশক্তির এই দেশে 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। প্রশ্ন হচ্ছে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মরতদের বেতন ও সুবিধা বৃদ্ধিতে কেন উদাসীনতা? একই জায়গায় বাজার করতেছে, একজনের মজুরি সরকার 5 বছর পর ঠিক করে দিচ্ছে, আরেকজনের মজুরি হয়তো নিম্নতম মজুরি বোর্ড ঠিক করেছে, আর এক দলের কারোই মজুরি ঠিক নেই, আরেক দল জানেই না যে মজুরি কত হওয়া উচিত। জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করা, যে কমিশনের মাধ্যমে এই ব্যাপারগুলো মানে সার্বক্ষণিকভাবে একটা নজরদারি করা হবে যে কোন সেক্টরে কোন অঞ্চলে এই মুহূর্তে মজুরি আপনার রিভিউ হওয়া দরকার, দ্রব্যমূল্য কোন অবস্থায় গেলে বা মুদ্রাস্ফীতি কোন অবস্থায় গেলে নির্ধারিত মজুরি রিভিউ হওয়া দরকার। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির বিকল্প নেই, তা না হলে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পানি লাগবে পানি, মাত্র 3টি শব্দ, কিন্তু সেই আর্তনাদ আজও বয়ে বেড়ায় একটি প্রজন্মের স্মৃতি। সেটি শুধু মৃত্যুর আগে এক তরুণের শেষ আবেদন ছিল না, ছিল মানবতার এক অমর প্রতীক। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18 জুলাই উত্তরায় আহত আন্দোলনকারীদের হাতে পানি আর বিস্কুট তুলে দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। এদিন নতুন করে গতি পায় গণ আন্দোলন। রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। সব মিলিয়ে প্রাণ যায় 26 শিক্ষার্থীর। সেই অবদানের স্বীকৃতিতেই 18 জুলাইকে ঘোষণা করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে। তবে বন্যা পরিস্থিতির কারণে এবার দিবসটি পালিত হবে 23 জুলাই। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্ট। কি ঘটনা, একটা সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখাই। মাত্র 26 বছরের এক স্বপ্নবাজ তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। স্বপ্ন ছিল ঘুরে বেড়ানোর। বিশ্বাস করতেন দেশকে জানতে হলে আগে দেখতে হবে দেশটাকে। 2024 সালের কোটা বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন সক্রিয়। হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু আহতদের জন্য পানি, বিস্কুট আর মানবিকতার হাত। এই কয়েকটি শব্দই হয়ে ওঠে এক আন্দোলনের সবচেয়ে হৃদয়স্পর্শী স্মৃতি। 18 জুলাই উত্তরা আজমপুর। আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হন বিউপির ছাত্র মুগ্ধ। হাসপাতালে নেয়ার পথেই থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার উচ্চারণ। সেই আর্তনাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানের দিন যেন এখনো আটকে আছে 24-এর সেই 18 জুলাইয়ে। কবরের পাশে দীর্ঘ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। সন্তানের কবরের ঘাসে হাত বুলিয়ে যেন খুঁজে ফেরেন তার স্পর্শ। বাড়িতেও বদলায়নি অনেক কিছু। মুগ্ধর ঘর এখনো আগের মতোই সাজানো। ধুলো জমা কম্পিউটার, বিছানা, আলমারি, সবখানেই মুগ্ধ স্মৃতি। মুগ্ধ নাই, একটা শূন্যতা অবশ্যই বিরাজ করে। আর যত শূন্যতা বিরাজ করুক, আসলে সে তো আমাদের সবার মাঝে আছে। আমার তো আর এখন একক না, সন্তান না, দেশের সম্পদ। ছোট ভাইয়ের স্মৃতি হাতড়ে বেড়ান বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। পুরনো ছবিতে ফিরে আসে শৈশবের হাসি আর 18 জুলাইয়ের সেই শেষ বিদায়ের স্মৃতি। সে বলতেছিল যে, ভাইয়া তোমার কি মনে হয় যে এই রাষ্ট্র ছাত্রদের উপর আবার গুলি চালাবে কখনো? এই রাষ্ট্রের তো শিক্ষা পাওয়ার কথা ইতিহাস থেকে। পরের দিন যখন সে নিজে মাথার একবার ঠিক মধ্যিখানে
গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছিল, তার বিশ্বাসটা যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, আমার কাছে আসলে ওই চিন্তাটাই আসলো যে এই রাষ্ট্র তো আসলে উদাহরণ তৈরি করেনি। 18 জুলাই শুধু মুগ্ধর আত্মত্যাগের দিন নয়, এটি ছিল আরেকবার আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার দিনও। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভয়াবহ রাষ্ট্রীয় দমনপীড়ন, আবাসিক হলগুলো জোরপূর্বক খালি করা এবং সহযোদ্ধা শিক্ষার্থীদের হত্যাকাণ্ড, তার ওপর আগের রাতে মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেয় হাসিনা সরকার। সব মিলিয়ে আন্দোলনে যখন আরেক দফা ধাক্কা, তখনই রাজপথে নামে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এআইইউবি, আইইউবি সহ প্রায় শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের পর থেকে উত্তরা, রামপুরা, বনশ্রী, আফতাবনগর, কুড়িল, নর্দা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, ঢাকার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে একের পর এক প্রতিরোধের ঘাঁটি। জুলাইয়ের সে আন্দোলনে রাজপথে প্রাণ দেন 26 শিক্ষার্থী। তাদের সেই আত্মত্যাগ ও প্রতিরোধের স্বীকৃতি স্বরূপ 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এ বছরে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের দিবসটি পালন করা হবে 23 জুলাই। বাংলাদেশের আপামর জনতা এবং জনগণ জানে যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছাড়া এই সরকারের পতন সম্ভব ছিল না। দেশের ক্রান্তি লগ্নে আসলে আমরা কোনো ডে পালন করতে চাই না, সেই জায়গা থেকে এটা 23 তারিখে পালিত হবে। অবশ্যই এটা আনন্দের ব্যাপার যে এটা স্বীকৃতি পেয়েছে, কারণ স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আসলে যতই মুখে বলি কাগজ কলম না থাকলে হয় না। সরকারের প্রতি অনুরোধ রাখবো, যখন এই দিবসটা পালন হবে, গণ অভ্যুত্থানের সময় যারা প্রকৃতভাবে অংশগ্রহণ করছে সবাইকে যেন সরকার কানেক্ট করে। শিক্ষার্থীদের প্রত্যয়, দেশ, গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে ভবিষ্যতেও যে কোনো সময় প্রয়োজনে রাজপথে থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে আরও 4 শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 1 জন ও সিলেটে মৃত্যু হয়েছে 3 জনের। এ নিয়ে সিলেট জেলায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 99 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি 66 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে শয্যা সংকট। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। পার্ক এভিনিউয়ের স্প্রে অন সেলিব্রেশন অন ক্যাম্পেইনের আওতায় ঢাকার তেজগাঁওয়ের একটি এক্সক্লুসিভ ফুটবল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। সৌভাগ্যবান বিজয়ীদের সাথে সময় কাটান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ক্যাম্পেইনের বিজয়ীদের সাথে ছবি তোলা ও মত বিনিময়ের পাশাপাশি এদিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় পার্ক এভিনিউ 4 এক্স নিউ নো গ্যাস পারফিউম। অনুষ্ঠানে জামাল ভুঁইয়ার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস বাংলাদেশের হেড অব মার্কেটিং ভাস্কর কুমার ও ব্র্যান্ড ম্যানেজার সেওফুতা মুসরাত। গ্রাহকদের আধুনিক গ্রুমিং ও দীর্ঘস্থায়ী সুগন্ধের অভিজ্ঞতা দিতে এই আয়োজন। হাসপাতালে কোনো ধরনের খাবার কিংবা ওষুধ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত ওয়াংচুককে যন্তর মন্তর থেকে পুলিশে তুলে নিয়ে যাওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পরিবর্তে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি। আজ থেকে অনশনে বসছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এদিকে কালি ছুঁড়ে মারা হয়েছে ককরোচ জনতা পার্টির প্রধানকে লক্ষ্য করেও। দিল্লির যন্তর মন্তরে হঠাৎ উত্তেজনা। 20 দিন পেরিয়ে যখন 21তম দিনে আলোচিত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন, তখন সাদা পোশাকে তাকে জোর করে তুলে নিতে যন্তর মন্তরে পুলিশ। বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তারা, তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মাঝে। তাদের অভিযোগ, 20 জুলাইয়ের নির্ধারিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা রুখে দিতেই গুন্ডার মতো আচরণ করেছে পুলিশ। পুলিশের বেশে থাকা গুন্ডারা গালিগালাজ করতে করতে সোনাম স্যারকে টেনে হিচড়ে নিয়ে যায়। একজন 60 বছর বয়সী মানুষ যিনি টানা 20 দিন ধরে অনশন করছেন, তাকে দিল্লি পুলিশ জোরপূর্বক নিয়ে গেল। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। এরা আসলে পুলিশ কর্মকর্তা নয়, এরা হলো আরএসএস এর গুন্ডা।
প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জানান, এ ঘটনার পর আর শিক্ষামন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবেন তারা। তারা যদি মনে করে যে সোনাম স্যারকে সরিয়ে দিলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে, তবে ভুল করছে। এতদিন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছিলাম, কিন্তু এই জঘন্য ঘটনার পর এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইব। এদিকে পুলিশের দাবি, আদালতের নির্দেশেই সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি বলেও দাবি তাদের। হাইকোর্ট के आदेशानुसार চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে এখান থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে লাঠিচার্জ বা শক্তি প্রয়োগের কোনো ঘটনা ঘটেনি। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনায় বিজেপি সরকারকে তুলোধুনো করছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বেসরকারি উদ্যোগে মহাকাশে রকেট উৎক্ষেপণ করল ভারত। যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সরকারি অনুমোদন ছাড়াই কক্ষপথে রকেট পাঠানোর গৌরব অর্জন করল ভারত। শনিবার স্কাই রুট অ্যারোস্পেস নামের একটি স্টার্টআপ কোম্পানি এই রকেটটি আবিষ্কার করে, যার নাম দেওয়া হয় বিক্রম-1। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের মাত্র 15 মিনিট পর রকেটটি ভূপৃষ্ঠ থেকে 450 কিলোমিটার দূরের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছায় আর সফলভাবে গ্রাহকদের স্যাটেলাইটগুলো স্থাপন করে। চলতি বছরের শুরুতেই $1 বিলিয়ন বাজার মূল্য ছাড়িয়েছে স্টার্টআপ কোম্পানিটি। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পৃথক এই হামলায় 7 জনের প্রাণহানির খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার দেশটির রাজধানী মস্কো এবং আশেপাশের অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে ক্ষতিগ্রস্ত হয় তেলের ডিপো। রাশিয়ার বৃহত্তম অনলাইন প্রতিষ্ঠানের একটি গুদামে হামলার ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় অন্তত 24 জন। রাশিয়ার আঞ্চলিক গভর্নররা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার বিভীষিকাময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় মস্কোর আকাশ। এই হামলার দায় স্বীকার করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।